হ্যালো এভরিওয়ান। আজকে আমরা গতকাল আমরা আসলে এই ডিসপ্যাচার মডিউল সম্পর্কে জেনে আসছি এবং তারপর থেকে আমরা আসলে দেখি নাই, সেটা আজকে আমরা দেখব। শিডিউলিং ক্রাইটেরিয়া আসলে সিস্টেমটার ধরন অনুযায়ী, সিস্টেমটা কি ব্যাচ সিস্টেম নাকি ইন্টারেক্টিভ সিস্টেম নাকি রিয়েল টাইম সিস্টেম, এই সিস্টেমের ধরন অনুযায়ী এই শিডিউলিং ক্রাইটেরিয়া গুলোর অবজেক্টিভ আসলে ডিফারেন্ট ডিফারেন্ট হয়। যেমন ব্যাচ সিস্টেম, এর জন্য আমার মেইন গোলটা থাকবে থ্রুপুটটা যাতে আমার ভালো আসে। ঠিক আছে? ব্যাচ সিস্টেম বলতে কোন এক্সাম্পলটা দেখেন তো মনে পড়ে কিনা, আমি আপনাদের বলে আসছিলাম, আমরা ব্যাংকিং সিস্টেমের কথা বলে আসছিলাম না, যে একটা ব্যাংকের কি হয় দিন শেষে যখন হিসাবগুলো ক্লোজ হয়ে যায়। এখন হিসাবগুলো ক্লোজ হওয়ার জন্য, যেমন আজকের দিনে ওই ব্যাংকের টোটাল ট্রানজাকশন, টোটাল ইন্টারেস্ট, টোটাল প্রফিট, টোটাল লস, এগুলো ক্যালকুলেট করার জন্য যদি এক একটা প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামগুলো সারাদিন আমার রান করা দরকার নাই। আমরা কি করতাম, সেটা একটা ব্যাচ ফাইলের মধ্যে, ডট ব্যাট ফাইলের মধ্যে সবগুলো প্রোগ্রামকে একসাথে দিয়ে রাখতাম এবং শিডিউল করে রাখতাম যে বিকাল 5টা বাজে যখন ক্লোজিং টাইম, তখন হচ্ছে আমার এই প্রোগ্রামগুলো রান হবে এবং আমার যে ডিজায়ার্ড আউটপুটটা সেটা আমরা দেখতে পারবো। টোটাল ট্রানজাকশন কত হয়েছে আজকের দিনে, টোটাল ইন্টারেস্ট কেমন ছিল, এই ব্যাপারগুলো। তো আপনি কি চাইবেন, 5টা যখন বেজে গেছে তখন আপনি চাইবেন না যে আপনার প্রোগ্রামগুলো খুবই তাড়াতাড়ি, যতগুলো প্রোগ্রাম ছিল, যতগুলো ক্যালকুলেশন ছিল, প্রত্যেকটা তাড়াতাড়ি এক্সিকিউট হয়ে যাক, নাকি আপনি চাইবেন যে স্লোলি স্লোলি একটার পর আরেকটা আসলে খুব টাইম নিয়ে, বেশি টাইম নিয়ে আসলে এক্সিকিউশনটা শেষ হোক? চাইবেন যে আপনার এক্সিকিউশনটা যাতে খুব তাড়াতাড়ি হয়, খুব কম মিনিটের মধ্যে কিংবা খুব কম সেকেন্ডের মধ্যে বেশি সংখ্যক প্রোগ্রাম আসলে এক্সিকিউট করা হয়ে যাবে, তাই না? তখন হচ্ছে কি আপনি তার মানে কি হলো, ব্যাচ সিস্টেমের ক্ষেত্রে আপনার মেইন গোলটা থাকবে থ্রুপুটটা যাতে বেশি হয়। ঠিক আছে? আচ্ছা, ইন্টারেক্টিভ সিস্টেম কোনগুলো? যেমন ধরেন কম্পিউটারই একটা হচ্ছে ইন্টারেক্টিভ সিস্টেম। তো এইটার মধ্যে কি আমরা ইনপুট দেই, আউটপুট পাই, রাইট? সো এই সিস্টেম গুলোর মধ্যে আমাদের মেইন গোলটা থাকবে যাতে আমাদের রেসপন্স টাইমটা খুব ফাস্ট হয়। যাতে এই জিনিসটা না হয় আপনি গান প্লে করছেন এবং গান অনেকক্ষণ পরে আসলে বেজে উঠলো। হ্যাঁ, এইটা আমাদের গোল না। আমাদের গোল কি, আমাদের রেসপন্স টাইমটা যাতে খুব তাড়াতাড়ি হয়। ওকে। আচ্ছা, আরেকটা টার্ম দেখতে পাচ্ছেন, প্রপোর্শনালিটি। প্রপোর্শনালিটি ব্যাপারটা কি আসলে, আহ, যে কাজের জন্য যে পরিমাণ টাইমটা আসলে দরকার, তাকে জন্য ওই পরিমাণ টাইমটাই দেওয়া হয়। শিডিউলিং গুলো যদি এইভাবে করা হয়, অর্থাৎ অ্যালগোরিদম গুলো যদি এইভাবে ডেভেলপ করা হয়, যার যেরকম টাইম দরকার তাকে সেই রকম টাইম দেওয়া হোক। ইন্টার সিস্টেমের ক্ষেত্রে আমরা এই এই কথাটাকেও মাথায় রাখবো। ইন্টারেক্টিভ সিস্টেম এর যে অ্যালগোরিদম গুলা, সেগুলোর জন্য আমরা এই টার্মটা আসলে মাথায় রাখবো যে প্রপোর্শনালিটি থাকতে হবে এবং রেসপন্স টাইম অনেক ফাস্ট হতে হবে। এখন আমার এই কথাটার মানে কি, যে যে কাজের জন্য যতটুকু টাইম দরকার তাকে সেই পরিমাণ টাইম দিতে হবে। এই কথাটার মানে আমরা একটা এক্সাম্পল দ্বারা বোঝার চেষ্টা করি। যেমন ধরেন আপনি 10 জিবির কোন একটা ফাইল ডাউনলোড করতে দিচ্ছেন এবং ইনিশিয়ালি আপনাকে দেখাচ্ছে যে 30 মিনিট টাইম লাগবে ডাউনলোড হতে। তো আপনি কি ভাবলেন, ধরেন আপনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে, 30 মিনিট টাইম লাগবে, আমি 25 মিনিট বাইরে থেকে ঘুরে আসি। এবং ঘুরে এসে আপনি দেখলেন যে আপনার এখনো আরো 22 মিনিট টাইম লাগবে। বাট এটা কি হয় না আমাদের সাথে? এটা তো আমাদের সাথে হয়, তাই না? এটা নানান কারণে হইতে পারে এবং এটা একসেপ্টেবল। এটা আপনার ইন্টারনেট স্লো হওয়ার কারণে হতে পারে। আবার আপনি যে লোকাল সার্ভার থেকে ডাউনলোড করতেছেন সেই সার্ভারে হচ্ছে কি আপনার প্রক্সি সার্ভার বলে, এই প্রক্সি সার্ভারে আপনার ডেটা নাও থাকতে পারে। সো এটা আসলে খুবই কমন এবং সেটা আমাদের ইউজারের কাছে একসেপ্টেবল। বাট আপনাকে আরেকটা সিনারিও আমি বলি। ধরেন আপনি লেফট ফাইনাল দিচ্ছেন এবং আপনি আবার আপনার ক্রিকেট টিমের, ধরেন ডেপুটি ক্রিকেট টিমের আপনি হচ্ছে ব্যাটসম্যান, আবার আপনার লেফট ফাইনালও দেওয়া লাগবে এবং আপনার লেফট ফাইনাল দেওয়া শেষ, এই দিক দিয়ে আবার আপনার ব্যাটিং এর টাইম চলে আসছে, এখন আপনার চলে যেতে হবে, তাই না? আপনার পরীক্ষা দেওয়া শেষ। তো আপনি কি করবেন, যে আপনার যেই সাবমিশনটা সেটা গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। তো সাবমিট আপনি করে দিলেন, করার পরে আপনি কি করবেন, লগ আউট করবেন নিশ্চয়ই। এখন লগ আউট করার টাইমে ওএস আপনাকে, ওএস আসলে আপনার ক্রোম ব্রাউজারকে টাইম দিচ্ছে না। আপনাকে শিডিউল করে ওই যে কাউকে বের করে কাউকে এন্ট্রি করে করতে করতে কিন্তু
ক্রোম ব্রাউজারকে, যে ব্রাউজার দিয়ে আপনি গুগল ক্লাসরুমে এখন ঢুকে আছেন, ক্রোম ব্রাউজারকে আপনার এই শিডিউলার টাইম দিচ্ছে না, তাহলে কি আপনি লগ আউট করতে পারবেন? এবং আপনাকে বললো যে আপনি 5 মিনিট ওয়েট করেন, 5 মিনিট অন্যান্য প্রসেসগুলো কাজ করবে, কাজ করার শেষে গুগল ক্রোম আসলে চান্স পাবে সিপিইউতে, তখন আপনি নিজেকে লগ আউট করতে পারেন। সেটাকে আপনি চাইবেন? সেটা তো আপনার ডিজায়ার্ড না, তাই না? তো তার মানে হচ্ছে আপনি কিন্তু ওই যে ডাউনলোড করতে যে যে বেশি টাইম নিয়ে নিল, সেটা আমরা মেনে নিই, কিংবা এটা আমরা ইজিলি নেই ব্যাপারটা, হ্যাঁ, মানে মেজর কোনো ইস্যু না। আর কিন্তু ওই যে আপনার ক্রিকেট ক্রিকেট ম্যাচের মধ্যে আপনাকে ব্যাটিং করতে হবে, এখন আপনি 5 মিনিট জাস্ট লগ আউট করার জন্য বসে থাকবেন, এটা তো হতে পারে না। আপনি চাইবেন যে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে যাতে আপনি লগ আউট হয়ে যাবেন। তার মানে কি এখানে একটা প্রায়োরিটি আছে, এইটার উপর বেস করে যার যে পরিমাণ টাইম দরকার তাকে সেই পরিমাণ টাইম যাতে আমাদের শিডিউলিং অ্যালগোরিদম গুলো দেয়, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রপোর্শনালিটি। সো ইন্টারেক্টিভ সিস্টেমের মধ্যে আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো, যে প্রপোর্শনালিটিটা মেইনটেইন হচ্ছে কিনা এবং রেসপন্স টাইমটা হচ্ছে গিয়ে মেইনটেইন হচ্ছে না। এটা কোথায় দেখবো? আমাদের অ্যালগোরিদম গুলোর মধ্যে যে এনশিওর করব যে এই এই দুইটা হচ্ছে কি আমার মেইন ফোকাস পয়েন্ট। আচ্ছা, রিয়েল টাইম সিস্টেমটা তাহলে কি? যে দেখেন কিছু নিচে কিছু সেন্সর কিংবা কিছু সিস্টেম দেওয়া আছে, টেম্পারেচার মনিটর, ফায়ার ডিটেকশন সিস্টেম, আবার ধরেন থিফ সেন্সরও হইতে পারে। তো ধরেন একটা রিয়েল টাইম সিস্টেম গুলো আসলে কি করে? এনভায়রনমেন্ট থেকে সেন্সরের থ্রুতে কিছু ইনপুট নেয় এবং ওইটার উপর সে কোনো অপারেশন করে এবং একটা রিয়াকশন দেয়, এটাই তো করে, তাই তো? সো ধরেন আপনার একটা রিয়েল টাইম সিস্টেমের মধ্যে টেম্পারেচারও সে মনিটর করতে পারতেছে কোনো সেন্সরের থ্রুতে, ফায়ার ডিটেকশন করতে পারতেছে, আবার হচ্ছে থিফও ডিটেক্ট করতে পারতেছে চোর আছে কিনা নাই। তার মানে কি রেসপন্স টাইমটা কি খুব ফাস্ট হওয়া দরকার আছে এই টাইপের সিস্টেম গুলোতে? ধরেন ইমাজিন করেন যে রেসপন্স টাইম খুব ফাস্ট হওয়া দরকার নাই যদি আপনি মনে করেন, তাহলে কি হবে? থিফ ডিটেকশনের জন্য যে সেন্সর সেটার মধ্যে তাকে 10 মিনিট টাইম দিয়ে রাখলো, এই টাইমটার মধ্যে তো আর ফায়ার ডিটেকশন, টেম্পারেচার ডিটেকশন এগুলো তো কাজ করতেছে না, তখন হচ্ছে আগুন ধরে গেল। আর ওই দিক দিয়ে সেই থিফের যে সেন্সরটা সেটার উপর তাকে হচ্ছে গিয়ে মেইন সিপিইউ টাইমটা দিয়ে রাখছে। এটা তো এটা তো আমার ডিজায়ার্ড আউটপুট না। আমি কি চাইবো? যে আমি সবার কাছ থেকে খুবই ফ্রিকোয়েন্টলি যাতে আমি আউটপুট পাই, তার মানে আমার রেসপন্স টাইমটা খুবই ফাস্ট হবে এই রিয়েল টাইম সিস্টেমের ক্ষেত্রে, ঠিক আছে? তার মানে সিস্টেমের ধরন অনুযায়ী আমার অবজেক্টিভটা, শিডিউলিং অ্যালগোরিদমের অবজেক্টিভটা আসলে চেঞ্জ হয়। কোথাও থ্রুপুটটা বেশি দরকার, বেশি ইম্পর্টেন্ট, কোথাও হচ্ছে গিয়ে প্রপোর্শনালিটিটা ইম্পর্টেন্ট, কুইক রেসপন্স টাইম ইম্পর্টেন্ট, আবার রিয়েল টাইম সিস্টেমের ক্ষেত্রে রেসপন্স টাইম ইম্পর্টেন্ট। তো আমরা এই ইন্টারেক্টিভ সিস্টেমটাই আসলে দেখবো, হ্যাঁ, আমাদের এই অপারেটিং সিস্টেমের মধ্যে। সো এটা নিয়ে আমাদের আলোচনাটা একটু বেশি আসবে। এই দুইটা ব্যাচ সিস্টেম এবং রিয়েল টাইম সিস্টেম, এই দুইটার আলোচনা খুব একটা আসবে না। আর ইন্টারেক্টিভ সিস্টেম হচ্ছে যেটা আমাদের কম্পিউটার আমরা বলতে পারি, ঠিক আছে? সো এইখান থেকে আমরা কি বুঝলাম? যে সিস্টেমটার ধরন অনুযায়ী কিংবা টাইপ অনুযায়ী শিডিউলিং অ্যালগোরিদমের ক্রাইটেরিয়া এবং তার অবজেক্টিভ আসলে ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। ওকে, এখন আমরা আসি শিডিউলিং অ্যালগোরিদম। তো প্রথম শিডিউলিং অ্যালগোরিদম কি? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং কিংবা এফসিএফএস। আচ্ছা, এইখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসবে সেটা একটু পরে হয়তো বুঝে যাবেন। তো আমরা একটু দেখি যে এদিকে কিছু প্রসেস দেওয়া এবং এদিকে হচ্ছে কি বার্স্ট টাইম দেওয়া কিংবা সিপিইউ টাইম দেওয়া। সো P1 দ্বারা বোঝাচ্ছে একটা প্রসেস, P2 দ্বারা বোঝাচ্ছে আরেকটা প্রসেস, P3 দ্বারা বোঝাচ্ছে আরেকটা প্রসেস। এবং P1 প্রসেসের সিপিইউ টাইম কিংবা বার্স্ট টাইম হচ্ছে 24। কোনো ইউনিট দেওয়া নাই, হ্যাঁ। ইউনিট যদি কোশ্চেনে দেওয়া থাকে ইউনিট থাকবে, কোশ্চেন যদি না দেওয়া থাকে থাকবে না। আর আপনি যদি দিয়ে নিতে চান তাহলে মিলি সেকেন্ড দিয়ে দিতে পারেন। কোশ্চেনে যদি দেওয়া থাকে যে ইউনিট দেওয়া থাকে সেটা দিবেন, কোশ্চেনে না দেওয়া থাকলে যা দেওয়া আছে তাই। জেনারেলি মিলি সেকেন্ড দিয়ে আমরা করি, হ্যাঁ। সো P1 এর জন্য 24 মিলি সেকেন্ড, P2 এর জন্য 3 মিলি সেকেন্ড এবং P3 এর জন্য 3 মিলি সেকেন্ড। আচ্ছা, এই টাইপের কোশ্চেনে তো আমরা কোশ্চেন নানান ধরনের হতে পারে। এই একটা অ্যালগরিদমের সাথে আরেকটা অ্যালগরিদমের কম্পারিজন হতে পারে, কিংবা এই এই যে সিপিইউ টাইম, বার্স্ট টাইম কিংবা প্রসেসের নাম এগুলো দেওয়া থাকবে, এগুলো দিয়ে আপনাকে বলা হতে পারে যে এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ
রেসপন্স টাইম কিংবা টার্ন অ্যারাউন্ড টাইম, যেই টার্মগুলো আমরা এখানে পড়ে আসছিলাম এর আগের দিন, এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, এগুলো আসলে ক্যালকুলেট করতে বলা হতে পারে। ঠিক আছে, তো আমরা একটু দেখি প্রথমেই কাজটা আমরা কি করব এই টাইপের কোনো কোশ্চেন পেলে। দেখেন এদিকে যেহেতু কোন প্রসেসটার পরে কোন প্রসেসটা আসছে, অর্থাৎ এটা কিন্তু রেডি কিউটা, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার রেডি কিউ। এই রেডি কিউতে P1 আগে আসছে না P2 আগে আসছে না P3 আগে আসছে সেটা আসলে বলা নাই। তো যখন বলা থাকবে না তখন ধরে নিব যে এই ফ্রিকোয়েন্সি আসছে। ঠিক আছে, প্রথমে P1 আসছে, পরে P2 আসছে, পরে P3 আসছে। এই গেল আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা গ্যান্ট চার্ট রাখতে হবে। হ্যাঁ, গ্যান্ট চার্টটা কি এখানে এঁকে দেওয়া আছে এই প্রথমটা। তো এইখানে দেখা যাচ্ছে যে টাইমটা শুরু হয়েছে 0 থেকে, 0 0 থেকে, এবং প্রথম প্রসেসটা কি P1। সো P1 0 থেকে কত সেকেন্ড কাজ করতেছে, মানে সিপিইউ থেকে কত কত সেকেন্ড সিপিইউ টাইম পাচ্ছে, 24 সেকেন্ড কিংবা 24 মিলি সেকেন্ড। সো এই যে 24 মিলি সেকেন্ড পর্যন্ত আমি আসছি, আসার পরে প্রথম P1 এর কাজ শেষ। পরে কি আসছে, P2 আসছে। P2 এর কাজ কতক্ষণ, 24 এর পর থেকে আরো 3 মিলি সেকেন্ড পর্যন্ত, তাহলে কত সেকেন্ডে যে শেষ হবে, 27 মিলি সেকেন্ডে শেষ হবে। এরপরে যখন P2 শেষ তখন P3 কাজ শুরু করছে, সেটা আরো 3 মিলি সেকেন্ডের জন্য, সেটা হচ্ছে 27 থেকে 30 পর্যন্ত। এখন পরীক্ষার মধ্যে এই গ্যান্ট চার্ট আঁকতে হবে, এরকম বক্স করে আঁকা লাগবে, ব্যাপারটা এরকম না। আপনি স্ট্রেট লাইন দিয়ে আঁকতে পারেন, একটা স্ট্রেট লাইন দিলেন এবং স্ট্রেট লাইনের মধ্যে এভাবে মার্ক করে দিবেন যে 0 থেকে শুরু, এইটুক P1, তারপরে এখানে হচ্ছে 24 লিখবেন, এখানে 27 লিখবেন, এখানে হচ্ছে 30 লিখবেন। এখন দেখেন এই তিনটার যোগফল আসলে কত, 30 না, এই তিনটার 24 যোগ 3 27 যোগ 3 30। তো আপনার টাইম ফ্রেমটা হচ্ছে গিয়ে এই 30 সেকেন্ডই লাগবে, 30 মিলি সেকেন্ডই লাগবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একদম প্রথম কাজটা হবে। আচ্ছা আমি একটু মুছে ফেলি এগুলা। আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন আপনাদের একটু করি। সো P1, P2 এবং P3, আমাদের দ্বিতীয় কাজটা হবে এই প্রত্যেকটা প্রসেসের ওয়েটিং টাইম বের করা। চলেন আমরা একটু ওয়েটিং টাইমটা বের করি। একটু ছোট করে নিই। P1, P2, P3 তিনটা প্রসেসের ওয়েটিং টাইম বের করা। সো আমি প্রথমে হচ্ছে কি P1, ওকে, P1, P2, P3, আমাদের কাজ হচ্ছে এই তিনটার ওয়েটিং টাইম বের করা। ঠিক আছে, সো P1 এর ওয়েটিং টাইম কতক্ষণ কি মনে হয় আপনার? এই P1 টা সবার প্রথমে আসছে, আমরা আমরা কিন্তু বলছি যখন অ্যারাইভেল টাইমটা দেওয়া থাকবে না তখন ধরে নিব যে এটাই আমার সিকোয়েন্স, এটাই আমার সিকোয়েন্স, কারণ বলে দেওয়া নাই কে কার পরে কে আসছে। আমরা সবার প্রথমে কে আসছে, P1, এবং P1 এই যে কত সেকেন্ড টাইম নিচ্ছে, 24 মিলি সেকেন্ড টাইম নিচ্ছে। তারপরে P1 শুরু হয়েছে থেকে 0 মিলি সেকেন্ড থেকে আসলে শুরু হয়েছে কাজ করাটা, তাই না? তার মানে P1 কে ওয়েট করা কতক্ষণ লাগছে বলেন তো? ওয়েট করা কিন্তু লাগে নাই, এর আগে কিন্তু সিপিইউ খালি ছিল। তার মানে তার ওয়েটিং টাইম আসলে কত হবে, P1 এর ওয়েটিং টাইম আসলে কত হবে বলেন তো? সে কি কোনো টাইম ওয়েট করছে? কোনো টাইম ওয়েট করে না। তার মানে P1 এর ওয়েটিং টাইম 0। তাহলে এটা একটু বলতে পারা উচিত যে P2 তার কাজ শুরু করার জন্য কি পরিমাণ টাইম ওয়েট করছে। দেখেন 24 মিলি সেকেন্ড পর্যন্ত কিন্তু P1 কাজ করছে, এই যে দেখা যাচ্ছে। তার মানে এই P2 কে 24 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করা লাগছে তার প্রথম কাজ করার জন্য, তারপর প্রথম চান্স পাওয়ার জন্য। তার মানে P2 এর ওয়েটিং টাইম হচ্ছে 24 মিলি সেকেন্ড। তাহলে এভাবে P3 এর ওয়েটিং টাইম কতক্ষণ বলেন তো? P3 কিন্তু ওয়েট করছে প্রথমে, দেখেন P1 এর কাজ 24 মিলি সেকেন্ড নিছে, তারপরে দ্বিতীয় যে আসছিল P2 সে আসলে আরো 3 সেকেন্ড নিছে,
এই যে P3 এর কাজ শুরু হয়েছে 27 থেকে, তার মানে 27 মিলি সেকেন্ড তাকে ওয়েট করা যাচ্ছে। তাহলে P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 27 মিলি সেকেন্ড। এখানে যেহেতু একক দেওয়া নাই, একক যেটা আসলে কোশ্চেনে দেওয়া থাকবে সেটাই লিখবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ, ওকে। প্রথম স্টেপ তাহলে কি ছিল? প্রথম স্টেপ ছিল আমার কি, গ্যান্ট চার্টটা ড্র করা, এবং সেকেন্ড স্টেপ কি আমার, এই ওয়েটিং টাইম, প্রতিটা প্রসেসের ওয়েটিং টাইম বের করা। থার্ড স্টেপটা কি, সেটা হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম বের করা। সেটা আমি একটু সংক্ষেপে লিখি, এভারেজ ওয়েটিং টাইম। সো এভারেজ ওয়েটিং টাইম আসলে কি হবে, এই তিনটা ওয়েটিং টাইমের যোগফল ডিভাইডেড বাই 3, তার মানে 0 যেটা P1 এর ওয়েটিং টাইম, তারপর হচ্ছে কি 24, তারপর হচ্ছে 27 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমার এভারেজ ওয়েটিং টাইম। এভারেজ ওয়েটিং টাইম কত আসে, 24, 17, ঠিক আছে। তো 17 মিলি সেকেন্ড কিংবা যে একক দেওয়া থাকে সেটা হচ্ছে কি আমার এভারেজ ওয়েটিং টাইম। এখন যদি আপনাকে এভারেজ ওয়েটিং টাইম বের করতে বলে তাহলে তো এখানেই শেষ। আর যদি আপনাকে বলে যে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করেন, টার্ন অ্যারাউন্ড টাইমের একটা সূত্র এর আগের দিন লিখে দিছিলাম, টার্ন অ্যারাউন্ড টাইম করার টাইম। সেটা কি ছিল, সিপিইউ টাইম প্লাস ওয়েটিং টাইম। এটা ছিল কি টার্ন অ্যারাউন্ড টাইম, তাই না? তাহলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, আপনারা আসলে ফুলটাই লিখবেন, ঠিক আছে? এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এভারেজ ওয়েটিং টাইম, আমি আসলে এখানে সংক্ষেপে লিখতেছি। তো সূত্রটা কি ছিল, এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ, আচ্ছা এটা লিখি, এভারেজ ওয়েটিং টাইম প্লাস এভারেজ বার্স্ট টাইম কিংবা সিপিইউ টাইম, সিপিইউ টাইম, ওকে। তাহলে এভারেজ ওয়েটিং টাইম আসলে কত আসছে, এভারেজ ওয়েটিং টাইম 17 আসছে। আচ্ছা, এভারেজ সিপিইউ টাইম কত আসছে, সিপিইউ টাইম কত কত দেখেন তো, 24। এই যে প্রথম প্রসেসের টাইম কত লাগছে, 24, 24। আচ্ছা, দ্বিতীয় প্রসেসের টাইম কতক্ষণ লাগতেছে, 3। 3 নাম্বার প্রসেসের টাইম কত লাগতেছে, 3। এভারেজ করলে ভাগ 3, তাহলে এটার রেজাল্টটাই হবে গিয়ে কি আমার এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, ঠিক আছে। তো যদি আপনাদের কোশ্চেনে আসে, আচ্ছা নিচের এটা আসলে কিছু না, হ্যাঁ নিচের এটা অন্য কোশ্চেনের জন্য, অন্য প্রবলেম বোঝার জন্য। সো এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে এভারেজ ওয়েটিং টাইম আপনাকে আস্ক করা হতে পারে, কিংবা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আপনাকে আস্ক করা হতে পারে। আরো বাকি অ্যালগরিদম গুলো যখন আমরা দেখবো তখন আসলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের কোশ্চেন আসবে। বাট আপনাকে টার্ন অ্যারাউন্ড টাইম, এভারেজ ওয়েটিং টাইম, এই দুটাকে আসলে এইভাবে আসলে বের করে। প্রথমে আপনি গ্যান চার্টটা আঁকবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ হচ্ছে কি, প্রতিটা প্রসেসের, ইন্ডিভিজুয়াল প্রসেসের ওয়েটিং টাইমটা বের করা, এবং তার এভারেজ ওয়েটিং টাইমটা বের করতে হয় কিভাবে সেটা আপনি দেখলেন, এবং তার এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বের করতে হয় সেটাও দেখলেন। ওকে, আমরা আচ্ছা কনভয় এফেক্ট, এই ব্যাপারটা নিয়ে একটু বলি। কনভয় এফেক্ট আসলে কি, এই যে এখানে কনভয় এফেক্ট একটা কথা আছে। আচ্ছা, এটা বলেন তো, এই অ্যালগরিদমের একটা প্রবলেম আছে না? আচ্ছা, আগে এই অ্যালগরিদমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু বলি। আপনাকে একটা সিনারিও বলি, এই P1 একটা প্রসেস, P2 একটা প্রসেস, P3 একটা প্রসেস। এখন P1 প্রসেসটা যদি 24 মিলি সেকেন্ড না হয়ে 2400 মিলি সেকেন্ড হতো, 2400 মিলি সেকেন্ড হতো, তাহলে কি হতো, পরের প্রসেসটা, পরের P2 P3 এরা কিন্তু হিউজ একটা টাইম বসে থাকবে, বাট তারা যদি চান্স পেত তাদের কাজটা কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে পারতো। তার মানে এটা হচ্ছে অনেকটা ওই যে
একটা সরু রাস্তা চিন্তা করেন, যে রাস্তা দিয়ে আসলে একটাই গাড়ি যেতে পারবে, এবং প্রথম গাড়িটা আসলে বেশি বড় হওয়ার কারণে ছোটখাটো বাইক গুলো আর সামনে দিকে যেতে পারতেছে না। বাট সামনের গাড়িটা যদি ছোট হতো, কিংবা বাইকটা যদি সামহাও সামনে যেতে পারতো, তাহলে কিন্তু চলে যেতে পারতো। তো কি হয়, প্রথম প্রসেসটা যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, প্রথম প্রসেসটা যদি বড় হয়, কিংবা প্রথম প্রসেসই হইতে হবে ব্যাপারটা এরকম না। যদি ২ নম্বর প্রসেসটা ৩০-এর জায়গায়, সরি ৩-এর জায়গায় যদি ৩০০০ মিলিসেকেন্ড নিত, ধরেন ৩০০০ মিলিসেকেন্ড নিচ্ছে, তাহলে কি হতো, ৪ নম্বর প্রসেসটা কিন্তু খুবই কম টাইম লাগার কথা, বাট সে আগের একটা বড় প্রসেসের কারণে আটকায় যাবে এবং সে তখন কাজটা করতে পারবে না। তার রেসপন্স টাইম খুবই স্লো হয়ে যাবে, কারণ সে প্রথমবার চান্স পেতে তাকে হিউজ পরিমাণ টাইম বসে থাকা লাগবে। তার মানে এইটা একটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের একটা ড্রব্যাক, রাইট? এখন এটার সুবিধা কি, এটা আসলে ইমপ্লিমেন্টেশন খুবই ইজি। আপনি জাস্ট একটা কিউ দিয়ে এটাকে এক্সিকিউট করে ফেলতে পারবেন না, জাস্ট একটা কিউ মেনটেন করলেই প্রসেসগুলো, এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদমটা আসলে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। খুবই ইজি, ইমপ্লিমেন্টেশন খুবই ইজি এবং খুবই সিম্পল তার অ্যাপ্লিকেশন। আচ্ছা, আরেকটা কোশ্চেনের অ্যান্সার দেন তো, এটা কি একটা ফেয়ার অ্যালগরিদম? ফেয়ার অ্যালগরিদম বলতে আমি বোঝাচ্ছি যে যে আগে আসছে সে আগে পাবে। এটা কি ফেয়ার হলো না? ব্যাপারটা এরকম কখনো হয় না যে আমি আগে আসছি কিন্তু আমি কখনো চান্সই পাচ্ছি না। হ্যাঁ, তখন তো আর ফেয়ার থাকলো না। তার মানে এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটা হচ্ছে একটা ফেয়ার অ্যালগরিদম। ওকে, এই হচ্ছে তার কিছু ড্রব্যাক এবং এই হচ্ছে তার কিছু অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের মধ্যে অনেক ইজি ইমপ্লিমেন্টেশন করা, এবং জাস্ট একটা কিউ দিয়েই করে ফেলা যায়, এবং এটা হচ্ছে একটা ফেয়ার অ্যালগরিদম। ওকে, এখন এখান থেকে আরেকটা ব্যাপারে আসি। এই এই প্রসেসটাকে আমি কেটে দিই, এটা ধরেন নাই, বাট এটা আসলে কোথায় আছে, এই P1টাকে আপনি এখন এখানে দিয়ে দিচ্ছেন, P1। আচ্ছা, এটা কখনো এটা মনে করার কোনো কারণ নাই যে P1 মানে আগে, P2 মানে পরে আসবে, P3 মানে পরে আসবে। এটা জাস্ট প্রসেসের নাম। হ্যাঁ, P দিয়ে বোঝাচ্ছে প্রসেস 1 2 3, প্রসেসের নাম। সো এটাও হতে পারে। এটা হলে আসলে কি হবে একটু দেখেন তো। আমরা সেম একটু আগে যে ক্যালকুলেশনটা করে, আচ্ছা চলে গেছে এটা, আচ্ছা ঠিক আছে, আমরা আবার করি। একটু আগে যে ক্যালকুলেশনটা করে আসছিলাম, এখন কি আমরা আহ, আরেকবার আমরা এভারেজ টাইমটাকে বের করতে পারি না প্রতিটা প্রসেসের? যদি আমি জ্ঞান চার্টটা এবার রাখি এই প্রসেসটার জন্য, এই যে আমি কেটে দিছি, প্রথমটা কিন্তু এখন নাই, ঠিক আছে, প্রথমটা কিন্তু এখন নাই, আমার কেটে দিছি, আমরা অন্য একটা প্রবলেমে চলে গেছি। এই প্রবলেমটার মধ্যে আমরা আমাদের প্রথম প্রসেস কি, P2, পরের প্রসেস P3, পরের প্রসেস P1, এবং P2 তে 3 মিলিসেকেন্ড টাইম লাগতেছে, P3 তে 3 লাগতেছে, এবং P1 এর 24 লাগতেছে। এটার জন্য জ্ঞান চার্ট দেখেন নিচেরটা আঁকা আছে। হ্যাঁ, তার মানে P কত সেকেন্ড টাইম লাগতেছে, 0 থেকে শুরু করে 3 মিলি সেকেন্ডেই P2 এর কাজ শেষ। আচ্ছা, তার মানে 3 মিলি সেকেন্ড পর্যন্ত সে কাজ করবে, কাজ করার পরে P3 শুরু হবে। P3 তাহলে 3 এর পর থেকে, 3 মিলি সেকেন্ডের পর থেকে সে কাজ শুরু করবে, এবং সে আরো 3 মিলি সেকেন্ড টাইম নেবে, তার মানে 6 মিলি সেকেন্ডে যে শেষ হবে। তারপরে শুরু করবে কে, P1। P1 তারপরে 24 মিলি সেকেন্ড পর্যন্ত কাজ করবে, তার মানে 6 থেকে 24 পর্যন্ত। এখন যোগফল এখনো সেই 30ই আছে। এখন আমি একটা কাজ করব, এখন যেটা আমি করব সেই আগের কাজটাই করব, যে প্রতিটা প্রসেসের ওয়েটিং টাইম আমি বের করব। সো এখন ওয়েটিং টাইম, আচ্ছা ওয়েটিং টাইম এখন হচ্ছে কি P2 আগে, তারপর P3, পরে P1, ঠিক আছে। সো P2 এর ওয়েটিং টাইম কতক্ষণ এখন বলেন তো? P2 আসলে কতক্ষণ পর্যন্ত টাইম ওয়েট করছে? P2 কিন্তু কোনো ওয়েটই করে নাই, কারণ প্রথম প্রসেসই হচ্ছে P2, তার মানে P2 এর ওয়েটিং টাইম 0। আচ্ছা, P3 এর ওয়েটিং টাইম এখন কত বলেন তো? P3 প্রথমবার পাওয়ার জন্য প্রথমে P2 কে চান্স দেওয়া লাগছে, 3 মিলি সেকেন্ড পর্যন্ত কাজ করছে, তারপরে সে P3 আসছে, তার মানে P3
মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করছে তার কাজ শুরু করার জন্য। তার মানে P3 এর ওয়েটিং টাইম 3 মিলি সেকেন্ড। আচ্ছা, P1 এর ওয়েটিং টাইম কত? P3 আরো 3 সেকেন্ড কাজ করলো এবং 6 মিলি সেকেন্ড পর্যন্ত কাজ করলো। এখন P2 P3 কাজ শেষ, এখন P1 3 নম্বরে যে আসছে তার কাজ শুরু হবে 6 মিলি সেকেন্ড থেকে। তার মানে তার ওয়েটিং টাইম এখন কত? 6 থেকে শুরু হবে, রাইট? ওকে, তাহলে আমাকে বলেন তো এখন এটার এভারেজ ওয়েটিং টাইম যদি আমি বের করি তাহলে কি দাঁড়াবে? P1 এর P2 এর ওয়েটিং টাইম 0 প্লাস P3 এর P2 এর ওয়েটিং টাইম 0, P3 এর ওয়েটিং টাইম 3 এবং P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 6 ডিভাইডেড বাই 3 কত হবে? 3 মিলি সেকেন্ড হবে। তাহলে কি আমি ওয়েটিং টাইমটাকে কমায় আনতে পারতেছি না? তার মানে কোন একটা অপটিমাইজ করার কোন একটা সুযোগ এখানে কি দেখতে পারতেছি আমরা? এখানে কিন্তু অপটিমাইজ করার একটা সুযোগ আমরা দেখতে পারতেছি। সেই সুযোগটাই হচ্ছে আমাদের পরের অ্যালগরিদম, সেটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম কিংবা SJF। সো শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদমে করতেছে কি আসলে? যেই আপনার সিপিইউ টাইম কিংবা বার্স্ট টাইম গুলো দেওয়া থাকবে এইটাকে প্রথমে ও সর্ট করে ফেলতেছে, ঠিক আছে? আপনি যদি সেটাকে সর্ট করে ফেলেন সেটাই কিন্তু আমরা এখানে যদি করি, এই যে এই তিনটা প্রসেসকে যদি আগের তিনটা প্রসেসকে আমি নেই P1 P2 P3 এটাকে যদি আমি সর্ট করে ফেলি তাহলে কি হবে? 3 আগে আসবে, পরে 3 আসবে, তারপর 24 আসবে। তাহলে কিন্তু আমার এভারেজ ওয়েটিং টাইমটা কমে যাচ্ছে এবং এভারেজ ওয়েটিং টাইমটা যখন কমে যাবে তখন কি আমার এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কমে যাবে না? অবশ্যই কমে যাবে, সেটাও কমে যাবে। তো আমরা আমাদের দ্বিতীয় যে প্রবলেম সেটা হচ্ছে কি শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদমটা দেখব। তো এইখানেও দেখতে পাচ্ছেন যে কিছু প্রসেস দেওয়া আছে P1 P2 P3 এবং P4 এবং তাদের বার্স্ট টাইম দেওয়া আছে অর্থাৎ সিপিইউ টাইম দেওয়া আছে যে কোন প্রসেস কি পরিমাণ টাইম, কোন প্রসেসের কি পরিমাণ টাইম লাগবে পুরো প্রসেসটাকে এক্সিকিউশন শেষ করতে। এবং এখানেও যেহেতু অ্যারাইভেল টাইম দেওয়া নাই অর্থাৎ কার আগে কি আসছে সেটা বলে দেওয়া নেই, আমরা সেই ক্ষেত্রে ধরে নিব যে এটা আমার সিকোয়েন্স। অর্থাৎ কারেন্টলি আমার রেডি কিউতে 4টা প্রসেস আছে এবং প্রথমে আসছে P1, পরে আসছে P2, পরে আসছে P3, পরে আসছে P4 এবং P1 6 মিনিট টাইম নেবে, P2 8 মিনিট টাইম 6 মিলি সেকেন্ড টাইম নেবে, P2 8 মিলি সেকেন্ড টাইম নেবে, P3 হচ্ছে 7 মিলি সেকেন্ড টাইম নেবে এবং P4 হচ্ছে 3 মিলি সেকেন্ড টাইম নেবে। আচ্ছা, এটাকে আমরা শর্টেস্ট জব ফার্স্ট, তার মানে কি কোনটার কাজ করতে সবচেয়ে কম লাগবে তাকে হচ্ছে আমি আগে সিপিইউতে টাইম দিব, এটাই হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট বলতেছে। তো এইটা করতে গেলে আমাকে কি করা লাগবে? এই বার্স্ট টাইমটাকে সর্ট করা লাগবে, তাই না? মানে সিপিইউ টাইমটাকে সর্ট করা লাগবে, ছোট থেকে বড় আমরা এইভাবে সর্টিং করব। তো এইটা আসলে একটা টাইমও নিয়ে নিবে, কারণ সর্ট করতে তো আপনার একটা টাইম লাগবে, তাই না? তো এইটা একটা টাইম নিবে, এটা একটা ড্রব্যাকের মধ্যে পড়তে পারে, হ্যাঁ? আচ্ছা, বাট ওভারঅল ওয়েটিং টাইম কি কমে যায় না? এই যে আমরা এখানে দেখে আসছি যে ওভারঅল যদি 24-3-3 হতো সেটাকে যদি আমি সর্ট করতাম তাহলে 3-3-24 হতো, তাহলে আমার ওয়েটিং টাইম কিন্তু প্রথমবার আসছিল কত? 17, পরের বার কিন্তু আসছে 3। তার মানে ওভারঅল ওয়েটিং টাইমটা, তার মানে পারফরম্যান্সটা কিন্তু এখনই বুস্ট করতেছে আমার দ্বিতীয় অ্যালগরিদমে, তাই না? আচ্ছা, এভারেজ ওয়েটিং টাইম যদি কমে যায় তাহলে কি এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কমে যাবে। এই যে টাইমগুলো যখন কমে যায় তখন কিন্তু আমরা পারফরম্যান্সটা বুস্ট করতেছে, পারফরম্যান্সটা কিন্তু ইমপ্রুভ করতেছে। আচ্ছা, আরেকটা কোশ্চেনের অ্যান্সার দেন আপনাদের। এই ক্লাসটা আসলে সামনাসামনি নিতে পারলে ভালো হতো, তারপর আমি কোশ্চেন করার চেষ্টা করতেছি, পজ করে করে একটু অ্যান্সার চিন্তা করবেন, হ্যাঁ? এটা কি কোনো ফেয়ার অ্যালগরিদম? কি মনে হয় আপনার, এটা কি ফেয়ার হলো? ধরেন এখানে যে আমরা বললাম যে প্রথমে আসছে P1 P2 P3, বাট এটাকে যদি আমি সর্ট করে ফেলি
তাহলে প্রথম শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম অনুযায়ী প্রথমে চান্স কে পাবে? P2 পাবে কিংবা P3 পাবে। বাট আবার কিন্তু বললামও আমি যে প্রথমে আসছে P1 P2 পরে P3 আসছে, তাই না? তাহলে আমি যদি সর্ট করে ফেলি তখন কিন্তু আগে P2 কিংবা P3 চলে আসতেছে, পরে কিন্তু P1 আসছে, তাহলে কিন্তু আর ফেয়ার অ্যালগরিদম থাকলো না এটা। আচ্ছা, আরেকটা ব্যাপার, আরেকটা, তার মানে এগুলো এক একটা ইনফরমেশন, জাস্ট মনে রাখেন যে ইনফরমেশন গুলো আসলে কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, সবার আগে যে প্রসেসটা আসছে সেই প্রসেসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রসেসও হতে পারে না। হ্যাঁ, তার টাইম বেশি লাগছে, সে বেশি টাইম নিবে, বাট সে তো ইম্পর্টেন্টও হতে পারে, তাই না? তো টাইম বেশি নেওয়ার কারণে তাকে কিন্তু আসলে শেষে ফালায় দেওয়া হচ্ছে, মানে শেষের দিকে তার কাজটা শুরু করবে। যেমন ধরেন এইখানেরই P1টা মোস্ট ইম্পর্টেন্ট জব হতে পারে, বাট শর্টেস্ট জব ফার্স্টের মধ্যে আমি যে সর্ট করব তখন কিন্তু P1 সবার শেষে চলে যাবে। সো এটা একটা ড্রব্যাকের মধ্যে আপনি বলতে পারেন যে এটা একটা তার ড্রব্যাক, যে মোস্ট ইম্পর্টেন্ট জবটা আসলে শেষে পড়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি কোনোটা কনক্লুড করতেছি না যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভালো এবং শর্টেস্ট জব ফার্স্ট খারাপ, কিংবা শর্টেস্ট জব ফার্স্ট ভালো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ খারাপ, এরকম কোনো কনক্লুশনে কিন্তু আমরা যাচ্ছি না। হ্যাঁ, আমরা এখন যেতেও পারবো না, প্রত্যেকটারই কিছু ড্রব্যাক এবং ভালো দিক, ড্রব্যাক আছে এবং ভালো দিকও আছে। সো ওই যে বললাম, আপনার সিস্টেমের উপর কিংবা আপনি কি চাচ্ছেন সেটার উপর বেস করে আপনি এক এক সময় এক একটা দিবেন। আরো অনেক অ্যালগরিদম আসবে, ওগুলো এগুলোর চেয়ে বেটার বেটার অ্যালগরিদম আছে। সো আমরা এইটা দিয়ে একটু আগাই। সো এইটারও আমাদের প্রথম কাজটা কি হবে? গ্যান্ট চার্ট ড্র করে ফেলা। তো শর্টেস্ট জব ফার্স্ট করার ক্ষেত্রে আমি কি করব? আমার ফার্স্ট টাইম যেগুলো আছে, আমার কিন্তু প্রসেস P1 P2 P3 P4 এভাবে আসছে, বাট এখন কিন্তু শর্টেস্ট জব ফার্স্ট যেহেতু করতেছি, তার মানে সবার ছোট এটাকে আমি এই যে এই চারটাকে আমি সর্ট করে ফেলবো। তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে ছোট কে? P4। তাহলে আমার P4 দিয়ে আসলে শুরু হবে। তার মানে এই যে P4, এই যে P4 কত সেকেন্ড টাইম নিচ্ছে? 3 মিলি সেকেন্ড, এই যে 3 মিলি সেকেন্ড। দ্বিতীয় ছোটকে P1, এরপরে 3 থেকে 6 মিলি সেকেন্ড P1 এক্সিকিউটেড হলো। তারপরে তৃতীয় ছোটকে P3। তারপর দেখেন এই যে 9 মিলি সেকেন্ড টোটাল, 3 হচ্ছে নিচে P4, আরো 6 নিচে হচ্ছে P1, টোটাল হচ্ছে 9 হয়ে গেছে, 9 মিলি সেকেন্ড কেটে গেছে সময়। তারপরে সুযোগ পেয়েছে কি P3, তারপরে হচ্ছে গিয়ে 9 মিলি সেকেন্ড চলেই গেল। তারপর থেকে আরো 7 মিলি সেকেন্ড P3 কাজ করলো, তারপর P3 শেষ। তার মানে 16 সেকেন্ড আমার, 16 মিলি সেকেন্ড আমার কেটে গেছে, টাইম পাস হয়ে গেছে। তারপরে কি আসছে? P4, সবচেয়ে বড় যেটা এই চারটার মধ্যে সবার শেষে P4, টোটাল 24 মিলি সেকেন্ডে যে আমার আসলে জ্ঞান চারটা শেষ হবে। ওকে, এরপরের যে কাজটা, সেই কাজটা সেম আগের মতোই। আপনি P1 এর P2 এর, আচ্ছা আমি করেই দেখি। আপনি তখন P1 P2 P3 P4 এই চারটার ওয়েটিং টাইম বের করবেন। আচ্ছা বলেন তো P1 এর ওয়েটিং টাইম কত? P1 কই? এই যে P1, P1 এর ওয়েটিং টাইম কত? দেখেন ও কিন্তু 3 মিলি সেকেন্ডের পর থেকে আসলে সে শুরু করছে, তাই না? P1 এর ওয়েটিং টাইম 3। P2 এর ওয়েটিং টাইম কত? P2, এই যে P2, P2 শুরুই হয়েছে হচ্ছে 16 মিলি সেকেন্ড থেকে। তার মানে 16 মিলি সেকেন্ড তাকে ওয়েট করা লাগছে। আমি আবার বলতেছি, আমরা কিন্তু ধরেই নিচ্ছি যেহেতু কোনো অ্যারাইভেল টাইম নাই, কে আগে আসছে কে পরে আসছে সেটা যেহেতু বলা নাই, আমরা ধরেই নিচ্ছি এই চারজন এই সিকোয়েন্সে আসছে এবং একই সাথে তারা রেডি কিউতে আছে। তার মানে P2 16 মিলি সেকেন্ড রেডি কিউতে ওয়েট করছে তার প্রথম সুযোগ পাওয়ার জন্য, তার মানে 16 মিলি সেকেন্ড। একইভাবে P3 এর জন্য 9 মিলি সেকেন্ড এবং P4 এর জন্য 0। তাহলে আপনি কি এটা এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে পারবেন না? অবশ্যই পারবেন, তাই না? তিনটা দিয়ে যোগ করতে হবে, যোগ করে ভাগ করতে, সরি চারটা যোগ করে ভাগ করতে হবে, সেটা হচ্ছে আমার কি এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কি এভারেজ ওয়েটিং টাইম প্লাস এই সিপিইউ টাইম, এই যে 6 8 7 3
এই 4টা যোগ করে 4 দিয়ে ভাগ, এটা হচ্ছে আমার এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। এখন আপনাকে আমি একটা টাস্ক দিব, একটা কোয়েশ্চেন দিব, এটা চিন্তাও করবেন এবং কমপ্লিটও করবেন, ঠিক আছে? ওকে, এখানেই দিই। আচ্ছা, এখানে দিই। কিছু প্রসেস দিলাম এবং হচ্ছে সিপিইউ টাইম কিংবা বার্স্ট টাইম, সিপিইউ টাইম। ওকে, সো প্রথমে আমি যেটা করলাম P4, এবং P4 হচ্ছে আমার টাইম লাগবে 3 মিলি সেকেন্ড। তারপরে দিলাম হচ্ছে আমি P1, সে টাইম নেবে 6 মিলি সেকেন্ড। তারপরে আমি দিলাম হচ্ছে P3, আমি আপনাকে টাইম দিলাম 7 মিলি সেকেন্ড। এবং তারপরে আমি দিলাম হচ্ছে P2, এবং P2 এর টাইম আমি দিলাম 8 মিলি সেকেন্ড। আচ্ছা, এখন হচ্ছে আমার কোয়েশ্চেন, এই প্রবলেমটার জন্য এই যে কিছু প্রসেস দেওয়া এবং সিপিইউ টাইম দেওয়া দেওয়া আছে, এই প্রবলেমটার জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে এফসিএফএস এবং শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং মানে এসজেএফ, এই দুইটার কম্পেয়ার করেন, ঠিক আছে? এটা একটা কোশ্চেন হতে পারে যে এই দুইটার কম্পেয়ার করে তাদের টার্ন অ্যারাউন্ড টাইম এবং তাদের ওয়েটিং টাইম দেখা। একটু চিন্তা করে বলেন তো, দুইটা কি সিমিলার আসার কথা? সিমিলারই আসবে। দেখেন, আপনি যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করেন, যেহেতু অ্যারাইভেল টাইম দেওয়া নেই, তার মানে এই সিকোয়েন্সে সবগুলো আসবে। প্রথমে কি আসছে? P4, তারপর P1 আসছে, পরে P3 আসছে, পরে P2 আসছে। তার মানে আপনি কি করবেন, এই সিকোয়েন্সেই হচ্ছে গিয়ে এই যে এটা এটা যেভাবে সলভ করছিলাম এটার মতো করে সলভ করবেন, রাইট? সবগুলোর ওয়েটিং টাইম বের করবেন। আচ্ছা, যদি এটাকে শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম দ্বারা ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইমকে ক্যালকুলেট করতে চান, আপনার কি করা লাগবে? এইটুক পার্টকে, সিপিইউ টাইমটাকে সর্ট করে নেওয়া লাগবে। তো এটাকে সর্ট করেন, সর্ট করে দেখবেন একই রেজাল্ট আসতেছে। সর্ট করলেও দেখবেন 3, তারপরে 3 এর চেয়ে একটু বড় 6, তারপরে 7, তারপরে 8। তার মানে কি একই রেজাল্ট রয়ে গেল না? তার মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং শর্টেস্ট জব ফার্স্টে এই কোশ্চেনের জন্য একই পরিমাণ টাইম লাগবে। বাট একটা কথা যেটা, সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মধ্যে তো আর সর্টিং কাজটা করে নিবে না। তার মানে শর্টেস্ট জব ফার্স্টের মধ্যে কিন্তু একটা যে বাড়তি একটা কাজ করা লাগছে, সর্টিং। এখানে সর্টেড আছে, বাট সে তো আর জানবে না যে সর্টেড আছে। তারপরেও সে একবার এটার উপর একটা অ্যালগরিদম চালাবে যে সর্ট করে তারপরে হচ্ছে আমি শিডিউলিংটা করব, ঠিক আছে? আমি মনে আই গেস বুঝাতে পারছি যে এই প্রবলেমটার জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং শর্টেস্ট জব ফার্স্ট, এই দুটো যদি কম্পেয়ার করেন দেখবেন একই রেজাল্ট আসছে। তার মধ্যে আপনি কনক্লুশনে লিখতে পারেন যে শর্টেস্ট জব ফার্স্টের মধ্যে একটা এক্সট্রা কাজ যেটা করা লাগছে সেটা হচ্ছে কি সিপিইউ টাইমটাকে সর্ট করে নেওয়া লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা প্রবলেম একটু জেনারেট করি, তারপর ওটাকে সলভ করি। আচ্ছা, এটার মধ্যে করি। আচ্ছা, দেখেন এখানে এখন হচ্ছে আরেকটা টার্ম অ্যাড হলো, সেটা হচ্ছে কি অ্যারাইভাল টাইম। একটা হচ্ছে প্রসেস, তারপর হচ্ছে সিপিইউ টাইম, এবং তার সাথে আরেকটা জিনিস এখন অ্যাড হলো অ্যারাইভাল টাইম। এতক্ষণ কিন্তু অ্যারাইভাল টাইম ছিল না, ধরে নিয়েছিলাম যেই প্রসেস আগে লেখা সেটাই হচ্ছে আমার আগে আসছে। সো আমি এখন প্রসেসের নাম 1 2 3 আবার এই লেভেল একটা কিছু করলাম, এবং তার সিপিইউ টাইম গুলো হচ্ছে আমি একটু
করে দিই। তো ধরে নিলাম প্রথমটার সিপিইউ টাইম হচ্ছে 5 এবং পরেরটার সিপিইউ টাইম হচ্ছে 3, তারপরেরটার সিপিইউ টাইম 8 এবং পরেরটার সিপিইউ টাইম 6। এখন যেহেতু একটা অ্যারাইভেল টাইম আমি দিব, তাহলে কে আগে আসছে কে পরে আসছে সেই ব্যাপারটাও এখন লেখা থাকবে। ওকে, তার মানে কি হলো, P1 প্রসেসটা 0 মিলি সেকেন্ডে অ্যারাইভ করছে এবং 5 মিলি সেকেন্ড পর্যন্ত সে আসলে কাজ করবে। P1 আসছে 1 মিলি সেকেন্ড পরে এবং সে 3 মিলি সেকেন্ড টাইম নিবে সিপিইউতে। P2 আসছে 2 মিলি সেকেন্ড যখন চলতেছে তখন হচ্ছে গিয়ে P2 আসছে। কোথায় আসছে? সিপিইউতে আসে নাই, কিন্তু রেডি কিউতে আসছে। আচ্ছা, P3 কখন আসছে? 3 মিলি সেকেন্ড যখন পাস হয়ে গেছে তখন হচ্ছে কি P3 আসছে এবং তার সিপিইউ টাইম 6 মিলি সেকেন্ড। এখন এটা যে আমি সিরিয়াল মেনটেন করে দিছি ব্যাপারটা এরকম না। আমি যদি এটা করে দিই, এদিকে 0 দিয়ে দিই, এদিকে 2 দিয়ে দিই, তাহলে সবার আগে কি আসছে? P2 প্রসেস সবার আগে আসছে। আমি কি বুঝাতে পারছি? এখানে হচ্ছে কি সিরিয়াল মেনটেন করে লিখছি বোঝার ইজি করার জন্য। সো আমি যদি এটাকে 0 বানাই দিই, তাহলে সবার আগে কি আসছে? P3 আসছে। দ্বিতীয় পরে কি আসছে? P1 আসছে। 3 নম্বরে কি আসছে? P2 আসছে। একদম সবার শেষে কি আসছে? P0 আসছে। ঠিক আছে? ওকে, সো আগের মতো প্রবলেমই, বাট এই ক্ষেত্রে কি হবে, প্রথম কাজটা কি হবে, আমাদের জ্ঞান চার্ট তৈরি করে ফেলা। সো এটার জন্য একটা জ্ঞান চার্ট যদি তৈরি করি, ধরেন এই একটা স্ট্রেট লাইন এঁকে দিলাম। ঠিক আছে? সো প্রথমে সবার আগে কি আসছে এই অ্যারাইভেল টাইম দেখে বুঝবো। অ্যারাইভেল টাইম 0, মানে 0 মিলি সেকেন্ড যখন চলতেছে তখন আসছে P0। তার মানে এই যে হচ্ছে 0 মিলি সেকেন্ড এখান থেকে শুরু হয়েছে এবং সেই তখন কি আসছে? P0 আসছে। আমার মাউসটা আসলে এখন আমার কাছে নাই, যেমন হচ্ছে লেখা একটু খচা হচ্ছে। আচ্ছা, P0 আসছে এবং P0 কতক্ষণ টাইম নিল? 5 মিলি সেকেন্ড নিল। আচ্ছা, এই হচ্ছে 5 মিলি সেকেন্ড। আচ্ছা, 5 মিলি সেকেন্ড। এরপরে কি আসছে? দ্বিতীয়তে কি আসছে? 1 মিলি সেকেন্ডের টাইমে আসছে কে? P1। তার মানে দ্বিতীয় কে আসছে? দেখেন, এটা কিন্তু আমার সিপিইউ তে টাইম। হ্যাঁ, এটা কিন্তু আমার সিপিইউ তে টাইম। আর এটা হচ্ছে গিয়ে আমার এই রেডি কিউতে আসার টাইম। ঠিক আছে? এই দুইটাকে মানে কনফিউশনের কোনো জায়গা নেই। এইটা হচ্ছে রেডি কিউতে, যে এই কিউতে আসার টাইম। কারণ আমরা কিন্তু জানি ওই স্টেট যখন পড়ছিলাম, আগে রেডি কিউতে আসে, রেডি কিউ থেকে পরে সেটা কোথায় যায়? রানিং এ যায়। রানিং মানে সিপিইউ তে যায়। তার মানে এই অ্যারাইভেল টাইমটা এটা হচ্ছে কি এইখানে আসার টাইম। ঠিক আছে? তার মানে আপনি বলতে পারেন এখানে কনফিউজড হওয়ার কিছু নাই যে এখানে 5 মিলি সেকেন্ড চলে গেল, এটা তো সিপিইউ তে 5 মিলি সেকেন্ড গেল, বাট যখন 1 মিলি সেকেন্ড হয়েছে তখন এই P1 এই রেডি কিউতে আসছে। ঠিক আছে? তো আমার দ্বিতীয় কে আছে এখন অ্যারাইভেলে? P1। সো P1 কত টাইম নেবে? 3 মিলি সেকেন্ড নেবে। তার মানে 5 এর সাথে যদি আরো 3 যোগ করেন, এখানে দেখি তাহলে 0, 5, 5 এর সাথে 3 যোগ করলে হয় 8। ওকে, 8 এর পরে দেখেন এবার এবার বুঝতে পারার কথা। সো 0 মিলি সেকেন্ডে আসছে P0
এবং সেটা 5 মিলি সেকেন্ড টাইম নিছে। তারপরে আসছে আমার P1, সো আমি এদিকে P1 লিখে দিই, এটা আমার P1 এবং P2 টাও লিখে দিই, সরি P0 টা লিখে দিই। আপনারা গ্যান চার্ট এভাবে আঁকতে পারেন, ঠিক আছে, ওই বক্স আকারে করে আঁকতে হবে বাট এরকম না। আচ্ছা, এরপরে আসলে কি আসছে, এরপরে আসছে আমার এই যে 0 1 তো ডান, এখন আসছে কে P2। সো এইখানে 8 মিলি সেকেন্ডের পরে টাইম পাবে কি আসলে P2, এবং P2 কতক্ষণ যাবত টাইমটা পাচ্ছে, P2 8 মিলি সেকেন্ড নেবে। 8 মিলি সেকেন্ড তো গন, 8 মিলি সেকেন্ড তো হয়েই গেছে, তারপর থেকে আরো 8 মিলি সেকেন্ড, তার মানে আমার কোথায় যেয়ে শেষ করবে এটা 16 মিলি সেকেন্ডে যেয়ে শেষ হবে, ঠিক আছে। তো 16 মিলি সেকেন্ডে যে আসলে P2 তার কাজটা শেষ করবে। তারপরে কি আসছে সবার শেষে, অ্যারাইভেল টাইম অনুযায়ী সবার শেষে আসছে P3। ওকে, তারপরে আমি P3 কে দেই, P3 আসছে এবং P3 আসলে কি পরিমাণ টাইম নিছে, আরো 6 মিলি সেকেন্ড নিছে। এখন 8, 5 3 8, ঠিক আছে, এবং 8 এর পরে P2 আরো 8 নিছে 16, এবং 16 এর পরে হচ্ছে ও আরো 6 নিছে, তাই না? তাহলে 16 6, ওকে, এই ধরেন এই পর্যন্ত। তাহলে কি হলো, P0, তারপর P1, পরে P2, পরে P3, 22 মিলি সেকেন্ড পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এখন আগের মতো করেই আমরা P0 P1 P2 P3 এর ওয়েটিং টাইমটা বের করব। চলেন দেখি একটু বের করে যে কি দাঁড়ায়। সেই কাজটা আমি একটু উপরে করি, ঠিক আছে। সো আমি যেটা করব, P0 এর ওয়েটিং টাইম, P1 এর ওয়েটিং টাইম, P2 এর ওয়েটিং টাইম এবং P3 এর ওয়েটিং টাইম বের করব। এগুলো সবগুলো কি বের করব, ওয়েটিং টাইম বের করব। আমাদের প্রথম কাজ ছিল গ্যান্ট চার্ট আঁকা, সেটা আমরা আঁকছি এবং এখন আমরা ওয়েটিং টাইমগুলো বের করব। ওকে, আমরা আমাদের P0, প্রথমে সবার আগে কি আসছিল P0, P0 এর ওয়েটিং টাইম কত, এই যে P0, সে কি কারোর জন্য ওয়েট করছে, সে কিন্তু ওয়েট করে নাই, তার মানে একদম 0 মিলি সেকেন্ড থেকে শুরু হয়েছে, তার মানে তার আসলে ওয়েটিং টাইম 0। এখন আসি P1, P1 এর ওয়েটিং টাইম কত, P1 এর ওয়েটিং টাইম এই প্রথম 5 মিলি সেকেন্ড তো P0 নিয়ে নিল, এই টাইমটা সে আসলে বসে থাকছে না, সে আসলে তাহলে কতক্ষণ বসে থাকলো, 5 মিলি সেকেন্ড বসে থাকলো, তাই না? তার মানে আমাদের আগের কথা অনুযায়ী তার ওয়েটিং টাইম 5। বাট একটু খেয়াল করে দেখেন, পি কিন্তু 5 মিলি সেকেন্ড বসে থাকে নাই, ও কিন্তু দেখেন 1 মিলি সেকেন্ড পরে রেডি কিউতে আসছে। খেয়াল করেন, এই আগের যেহেতু কোনো অ্যারাইভেল টাইম ছিল না, আমরা ধরে নিচ্ছি সবাই রেডি কিউতে অলরেডি এক্সিস্ট করতেছে, সবাই রেডি কিউতে আছে এর আগের প্রবলেমগুলোতে। তখন আমরা ধরে নিচ্ছি সবাই আসলে রেডি কিউতে যেহেতু আছে এবং প্রথম জন যে পরিমাণ টাইম নেয় দ্বিতীয় জন সে পরিমাণ ওয়েট করে, তৃতীয় জন প্রথম দুইজনের টাইম পরিমাণ ওয়েট করে, চতুর্থ জন প্রথম 3 জনের টাইম পরিমাণ ওয়েট করে। এটাই আমাদের আগের সিনারিও ছিল, কারণ আগের প্রত্যেকটার মধ্যে আমরা ধরেই নিয়েছিলাম যে সবাই আসলে এরা সবাই আসলে কি রেডি কিউতে এসে ওয়েট করতেছে। বাট এখন কিন্তু ব্যাপারটা অন্যরকম, এখন কিন্তু অ্যারাইভেল টাইম আছে, তার মানে P1 প্রসেসের 5 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করার কথা এবং করছেও, বাট সে নিজেই রেডি কিউতে 1 মিলি সেকেন্ডের টাইমে আসছে। তার মানে তার কি 5 মিলি সেকেন্ড আসলেই সে রেডি কিউতে ওয়েট করছে, সে কিন্তু ওয়েট করে নাই। তার মানে তার 5 মিলি সেকেন্ড থেকে 1 মিলি সেকেন্ডটাকে বিয়োগ দেওয়া লাগবে, তাহলে তার ওয়েটিং টাইমটা কত, 4 মিলি সেকেন্ড। কেন বিয়োগটা দিছি এটা কি বুঝতে পারছেন? P1 5 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করার কথা, বাট সে নিজেই আসছে রেডি কিউতে 1 মিলি সেকেন্ড পরে, কারণ তার অ্যারাইভেল টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড।
তার মানে সে অ্যাকচুয়ালি কিন্তু 5 মিলি সেকেন্ড ওয়েট করে নাই, সে অ্যাকচুয়ালি ওয়েট করছে 4 মিলি সেকেন্ড, কারণ সে নিজে 1 মিলি সেকেন্ড পরে রেডি কিউতে আসছে। একইভাবে P2 এর ক্ষেত্রে কি হবে, P2 এর ওয়েটিং টাইম এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 8 দিলাম, 8 দু জায়গায় দিয়ে দিলাম 8, বাট এই যে 8, কারণ P2 শুরু হয়েছে 8 নাম্বার মিলি সেকেন্ড থেকে, এর আগ পর্যন্ত P0 এবং P1 কাজ করছে। তার মানে আমাদের মনে হচ্ছে আলটিমেট কারেন্টলি মনে হচ্ছে যে P2 8 মিলি সেকেন্ড আসলে ওয়েট করছে। বাট P2 আসছে আসছে কখন, P2 কিন্তু আসছে রেডি কিউতে 2 মিলি সেকেন্ড পরে, তাই না? তাহলে কি সে আসলে 8 মিলি সেকেন্ড ওয়েট করছে? সে আসলে 8 মিলি সেকেন্ড ওয়েট করে নাই, সে আসলে অ্যাকচুয়ালি 6 মিলি সেকেন্ড রেডি কিউতে ওয়েট করছে। একইভাবে P3 এর মনে হচ্ছে যে ওয়েটিং টাইম 16 মিলি সেকেন্ড, বাট P3 আসলে আসছে কখন, 3 মিলি সেকেন্ডের সময়। তার মানে সে আসলে 16 মিলি সেকেন্ড ওয়েট করে নাই, সে আসলে 13 মিলি সেকেন্ড ওয়েট করছে। ঠিক আছে, তো যখন এরকম অ্যারাইভেল টাইম দেওয়া থাকবে, যখন এরকম অ্যারাইভেল টাইম দেওয়া থাকবে, তখন হচ্ছে কি আমরা ওয়েটিং টাইমটা এভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, আর যদি অ্যারাইভেল টাইম না দেওয়া থাকে, তখন আমরা ধরে নিব যে সবাই আসলে রেডি করতেছে এবং এই সিকোয়েন্সটা কাজ করতেছে টপ টু বটম। ঠিক আছে, তো আজকে আমাদের শর্টেস্ট জব ফার্স্ট এই অ্যালগরিদমটা এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই অ্যালগরিদমটা দেখেন যে পারবেন। অ্যারাইভেল টাইম দেওয়া আছে, অ্যারাইভেল টাইম দেওয়া আছে এবং হচ্ছে কি সার্ভিস টাইম দেওয়া আছে। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং শর্টেস্ট জব ফার্স্ট এবং কিছু ক্রাইটেরিয়া, এবং এই দুইটারই ভালো মন্দ দিকগুলা, এই ব্যাপারটা আলোচনা করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকটা ব্যাপার একটু আপনাদের কোয়েশ্চেন করি। এই যে অ্যালগরিদম দুটো পড়লাম, এই অ্যালগরিদম গুলো কি প্রিএমটিভ টাইপ অ্যালগরিদম নাকি নন প্রিএমটিভ টাইপ অ্যালগরিদম? একটু চিন্তা করে নিন, পজ দিয়ে চিন্তা করেন। এর আগের ভিডিওতে আমি প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ নিয়ে কথা বলছিলাম। এই অ্যালগরিদম গুলো কি প্রিএমটিভ টাইপ নাকি নন প্রিএমটিভ টাইপ? ওকে, আমি আরেকটু সহজ করে দিই। প্রিএমটিভ টাইপ অ্যালগরিদম কোনগুলো? যেই অ্যালগরিদম গুলা অপারেটিং সিস্টেম যেই প্রসেস গুলাকে সিপিইউ থেকে যে কোনো টাইমে বের করে দিতে পারে, এবং নন প্রিএমটিভ গুলো যেগুলো একবার সিপিইউ তে সুযোগ পায় এবং সে পুরাটা শেষ করে তারপরে বের হয়, সিপিইউ তাকে আর বের করতে পারে না। ঠিক আছে, তার মানে এই অ্যালগরিদম গুলোর মধ্যে, তার মানে প্রিএমটিভ এর মধ্যে টাইম শেয়ারিং এর ব্যাপারটা থাকে, বের করে একটা প্রসেসকে আমি বের করি, আবার হচ্ছে গিয়ে রিস্টোর করি, সেভ করি, রিস্টোর করি, সেভ করি, রিস্টোর করি, তাই না? টাইম শেয়ারিং এর ব্যাপারটা প্রিএমটিভ এর মধ্যে থাকে, সেটা নন প্রিএমটিভ এ থাকে না। আমরা যে প্রবলেমগুলো আজকে দেখলাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কিংবা শর্টেস্ট জব ফার্স্ট কিংবা এই যে অ্যারাইভেল টাইম দিয়ে, এই প্রবলেমগুলোর মধ্যে কোনোটার মধ্যে কি এরকম হয়েছে যে P1 প্রথমে সিপিইউ তে চান্স পেল, 5 মিলি সেকেন্ডের 5 মিলি সেকেন্ডের 1 মিলি সেকেন্ড কাজ করলো, তারপর বের হয়ে গেল, আবার P2 3 মিলি সেকেন্ডের 1 মিলি সেকেন্ড কাজ করলো, আবার বের হয়ে গেল, তারপর P1 এর 3 মিলি সেকেন্ডের 1 মিলি সেকেন্ড কাজ করলো, বের হয়ে গেল, P2 এর 8 মিলি সেকেন্ডের 1 মিলি সেকেন্ড কাজ করে বের হয়ে গেল, এবং P3 এর 6 মিলি সেকেন্ডের 1 মিলি সেকেন্ড কাজ করে বের হয়ে গেল। আবার P1 এর যে বাকি 4 মিলি সেকেন্ড ছিল তার মধ্যে থেকে 1 মিলি সেকেন্ড কাজ করে বের করে দিল। P0 এর বাকি 4 ছিল, 4 এর 1 মিলি সেকেন্ড আরো কাজ করে তারপরে বের করে দিল। এই কাজটা কি এখনো করছি আমরা? কিন্তু করি না কিন্তু একবারও। দেখেন আমাদের প্রতিটা অ্যালগরিদমের মধ্যে P0 যখন চান্স পাইছে তার পুরোটা শেষ করছে, P1 যখন চান্স পাইছে তার পুরোটা শেষ করছে, P2 যখন চান্স পাইছে তার পুরোটা শেষ করছে, এবং P3 যখন চান্স পাইছে তার পুরোটা শেষ করছে। এটার ক্ষেত্রেও এবং এর আগেরটার ক্ষেত্রেও যখন P1 চান্স পেয়েছে তার 24 মিলি সেকেন্ড সে শেষ করছে, তারপরে P2 3 মিলি সেকেন্ড শেষ করছে, P3 3, তার মানে একটাও কিন্তু প্রিএমটিভ টাইপ অ্যালগরিদম না, এটাই হচ্ছে নন প্রিএমটিভ টাইপ অ্যালগরিদম। ঠিক আছে, এখন আপনাকে আরেকটা কোশ্চেন করি, আপনার কি মনে হয় এই অ্যালগরিদম গুলোতে রেসপন্স টাইম কিরকম হবে? রেসপন্স টাইমের সংজ্ঞা অনুযায়ী আমরা এর আগে দেখে আসছিলাম, রেসপন্স টাইম হচ্ছে সেই টাইমটা
সেই ওয়েটিং টাইমটা, যেই টাইমটা তাকে ওয়েট করা লাগে প্রথমবার সিপিইউতে সুযোগ পাওয়ার জন্য। অর্থাৎ রেসপন্স টাইমটা হচ্ছে সেই ওয়েটিং টাইমটা যেটা হচ্ছে তাকে ওয়েট করা লাগে প্রথমবার সিপিইউতে চান্স পাওয়ার জন্য। তাহলে একটু বলেন তো ভেবে, এই কোয়েশ্চেনটার জন্য, এই যে যেটা মাত্র সলভ করলাম সেটার জন্য P1 এর রেসপন্স টাইম কত? 0 মিলি সেকেন্ড। সরি, P0 এর রেসপন্স টাইম কত? 0 মিলি সেকেন্ড। P1 এর রেসপন্স টাইম কত? প্রথমবার সুযোগ পাওয়ার জন্য তাকে কতক্ষণ ওয়েট করা লাগছে? 5 মিলি সেকেন্ড। P2 এর রেসপন্স টাইম কত? ওয়েটিং টাইম না, কিন্তু রেসপন্স টাইম। রেসপন্স টাইম হচ্ছে প্রথমবার চান্স পাওয়ার জন্য তাকে কতক্ষণ ওয়েট করা লাগলো, তার মানে 8 মিলি সেকেন্ডই তাকে আসলে ওয়েট করা লাগছে। এবং P3 এর রেসপন্স টাইম কত? 16 মিলি সেকেন্ড প্রথমবার চান্স পাওয়ার জন্য। তার মানে তার ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম সেমই হবে না? অবশ্যই সেম হবে, কারণ সে তো দ্বিতীয়বার চান্সই পাচ্ছে না, যে প্রথমবারই চান্স পাচ্ছে এবং তখনই শেষ করে ফেলতেছে। ব্যাপারটা যদি এরকম হতো যে P1 এখানে চান্স পেল, P1 এর টাইম কতক্ষণ লাগতেছে? 3 মিলি সেকেন্ড। 3 মিলি সেকেন্ডের 1 মিলি সেকেন্ড কাজ করে তাকে বের করে দিল, আবার এদিকে যে আরেকবার P1 আরেকবার চান্স পেল, তখন কি হতো? তখন হচ্ছে গিয়ে এই যে পরের বারের জন্য যে ওয়েট করা লাগতেছে সেটাকে তখন আর কাউন্ট করতাম না, খালি প্রথমবারেরটা কাউন্ট করতাম। আচ্ছা, ওইটার অ্যালগরিদম আসবে, পরে আসবে, বাট টিল নাও P1 এর ওয়েট, সরি P0 এর ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম দেখেন সেম। তাকে 0 মিলি সেকেন্ড ওয়েট করা লাগতেছে অ্যাজ এ ওয়েটিং টাইম, এবং 0 মিলি সেকেন্ড যেহেতু তাকে ওয়েট করা লাগতেছে প্রথমবার রেসপন্স পাওয়ার জন্য, তার মানে তার রেসপন্স টাইমটা হচ্ছে 0 মিলি সেকেন্ড। P1 এর জন্য 5 মিলি সেকেন্ড ওয়েট করা লাগতেছে ওয়েটিং টাইম হিসেবে, এবং সে যেহেতু এটা প্রথমবার চান্স পাচ্ছে তার মানে তার রেসপন্স টাইমটা হচ্ছে 5 মিলি সেকেন্ড। তার মানে সব ধরনের নন প্রিএমপ্টিভ টাইপের অ্যালগরিদমের জন্য রেসপন্স টাইম আর ওয়েটিং টাইম অলওয়েজ সেম। ঠিক আছে, তো আজকে অনেক ইনফরমেশন দিয়ে দিলাম। আমি আপনাদের সাথে একটা পিডিএফ শেয়ার করব। সেই পিডিএফটা আসলে একটা হ্যান্ড রিটেন নোট। সেই নোটটার মধ্যে আমাদের পড়ার মতোই টপিকগুলো আছে, এই 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 সব লেকচারের যেসব স্লাইডগুলো আমরা পড়তেছি এগুলারই হচ্ছে কি একটু ডেসক্রিপশন দিয়ে নোটগুলা, সেটার হেল্প আপনারা দিতে পারেন, বাট একদম বাইবেল ভাবার কারণ নাই, কারণ যেহেতু হ্যান্ড রিটেন নোট আপনারা দেখবেন আমার কথাগুলোর সাথে ওগুলার ম্যাচ হওয়ার কথা, এবং আপনারা ওইটা থেকে প্র্যাকটিস করতে পারেন এবং একটু জাজ করেও নিয়েন। হ্যাঁ ঠিক আছে, কারণ হ্যান্ড রিটেন তো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট অ্যালগরিদম নিয়ে আসলে আমরা শুরু করব।